গ্রো উইথ সিইও ব্রট টু ইউ বাই রানার আয়েশা ট্রাক। এই অনুষ্ঠানে আমি দেবাশিস বিশ্বাস আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আপনারা দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন সিটি এফএম 96। সিটি এফএম 96-এর এই নিয়মিত আয়োজনে আজ আপনাদের সাথে যিনি যুক্ত হচ্ছেন বা ভালোবেসে আমাদের সাথে যিনি রয়েছেন, তিনি আমাদেরই খুব ভালোবাসার একজন মানুষ। তিনি একজন অসাধারণ ব্যক্তিত্ব। তার কথা আসলে বলতে গেলে অনেক কিছু বলতে হয়। কথা বলবো আমাদের সবার প্রিয় ব্যক্তিত্ব এম শামসুজ্জামান, ডিরেক্টর বিজনেস অপারেশনস, এসিএফ ফর্মুলেশনস, ডুলাক্স প্রিন্ট। জামান সাহেব, আপনার জীবনের শুরুটা একটু জানতে চাই। আপনি ছোটবেলায় কীরকম ছিলেন? ডান পিঠে ছিলেন কিনা, নাকি এরকম যেরকম করে চুপচাপ বসে আছেন শান্ত স্বভাবের? আপনার ইনার সাইডটা একটু জানতে চাই প্রথমে। থ্যাংক ইউ। প্রথম কথা হলো, আপনার সামনে আমাকে কথা বলাটা খুব ডিফিকাল্ট, কারণ আপনি সবসময় ইনার সাইডে ঢুকেন। অ্যান্ড দিস ইজ ট্রু। অ্যান্ড ইনার সাইডে ঢুকতে পারলে আউটার সাইডটা ভালোভাবে জানা যায়। প্রথম কথা হলো যে একদম ছোটবেলায় কেমন ছিলাম, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু এক্সপ্লেইন। ছোটবেলার থেকে আমি সবসময় যখন পড়াই ইউনিভার্সিটিতে, একটা কথা বলি যে মার্কেটিং নিয়ে বলতে গিয়ে বলি, সবসময় বলি কি যে মার্কেটিং স্টার্ট উইথ দ্য নিউবর্ন বেবি। নিউবর্ন বেবি মিনস হলো যে বাচ্চাটা যখন পৃথিবীতে আসে তখন দেখা যায় কি বাচ্চাটা যদি চিৎকার না করে তখন ধরে নেয় দ্যার ইজ সামথিং রং। আচ্ছা, এই চিৎকারটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আমি মার্কেটিংয়ের ভাষায় বলি যে চিৎকারটা হইল is a sign or symptom to attract his or her mothers to draw attention on him or her. যে অথবা সে এই চিৎকার দিয়ে বুঝায় দেয় যে আমি পৃথিবীতে আসছি, আমাকে তোমরা গ্রহণ করো, ওয়েলকাম জানাও, এবং আমার পরিচর্যার সকল দায় দায়িত্ব তোমরা নেও। আমি পৃথিবীতে এসে পৃথিবীকে ধন্য করতে চাই। বিউটিফুল। তা আমার মনে হয় আমার যেদিন আমি পৃথিবীতে আসছিলাম চিৎকার দিয়ে আসছিলাম, জানান দিয়ে আসছিলাম, আমি এসেছি, I have arrived. Yes. Each and everybody arrived in the same way, right, এবং সেম বডি ল্যাঙ্গুয়েজ। আমার মনে হয় আমি এইভাবে আসছিলাম। ধরনী তো এসে, যদিও এটা একটা পারসেপশন আর কনসেপশনের উপর বলছি আমি। কারেক্ট। এটা যদি আপনি বলেন একদম ইনার সাইড, এটা ফার্স্ট ইনার সাইড, একদম পারফেক্ট। আচ্ছা, সেকেন্ডলি হোয়াট আই ক্যান রিকল ইজ দ্যাট আই ক্যান রিকল দ্য ইন্ডিপেন্ডেন্ট, মানে স্বাধীনতার যুদ্ধের কাহিনীটা আমার এখন মনে আছে ছোটকাল থেকে। আচ্ছা, ডান পিঠে যে জিনিসটা বললেন যে এটা সংজ্ঞায়িত করা খুব ডিফিকাল্ট এরকম, যেমন মনে করেন যে কেউ বলে যে ডান পিঠে ছেলেরা খুব ইন্টেলিজেন্ট হয়, আর কেউ বলে যে যারা ডান পিঠে ভাব নাই তাদের মধ্যে এই কিছু সৃষ্টির উল্লাস কম, তারা সৃষ্টি করতে জানে না। তো সুতরাং আপনি যদি বলেন যে আপনি কি ডান পিঠে ছিলেন কি ছিলেন না, আমি তাহলে ওই যে অ্যান্সার টু দ্য কোশ্চেন হইলে আমি বলবো যে আমি ডান পিঠে ছিলাম, কারণ আমি তো নিজেকে দাবি করতে চাই যে আমি মোটামুটি কিছু সৃষ্টি করার উদ্দেশ্যে জন্মগ্রহণ করেছি। তো সুতরাং ডান পিঠের লোকজন কিছু সৃষ্টি করতে পারে ভালো, সুতরাং আমি ডান পিঠে ছিলাম। আচ্ছা, এরপরে হলো করে যখন থেকে আমি বুঝতে শিখছি, এর আগে আমি কখন বুঝতে শিখছি আরেকটা, আমার জন্মের কাহিনীটা বললাম। জন্মের কাহিনীটা মানে হুইচ ইজ এ ভেরি কমন ফেনোমেনন, ন্যাচারাল ফেনোমেনন অফ ইচ অ্যান্ড এভরি বর্ন অফ দ্য চিলড্রেন। আচ্ছা, সেকেন্ড ওয়ান ইজ দ্যাট হুইচ ইজ ভেরি, আমি বলবো রিমার্কেবল অ্যাজ ওয়েল এজ ভেরি, আই বিকেম ভেরি শকড। আমার পরে 7 বছর পরে মাই মাদার হ্যাজ গট কনসিভ, মানে কনসিভ করেছে, কিন্তু তখন আমার আম্মা গ্রামে থাকতেন। গ্রামে থাকার ফলে ওখানে কিন্তু প্রপার মেডিকেশনের খুব অভাব ছিল। অভাব থাকার কারণে দায়রা গিয়া সেটা দায় যারা ছিল তারাই সাধারণত জন্মগ্রহণের সময় দে ওয়ার দ্য অনলি হেল্পিং হ্যান্ড। 1, 2 নম্বর ছিল যে হাউ টু টেক কেয়ার এ প্রেগনেন্ট মম অ্যান্ড হাউ টু টেক কেয়ার এ প্রেগনেন্ট ওমেন। At that time, I am talking about 70-এর আগে, that is before the liberation, before the independence. স্বাধীনতার পূর্বে ধরেন 67 সনের কথা বলতেছিলাম, ওইটা আমার খুব মনে পড়ে। তখন 7 মাসের সময় আমার মা একটা প্রিমেচিউর বেবি জন্ম দিল। আচ্ছা, জন্ম দেওয়ার পরে হোয়াট ইজ হ্যাপেন যে ওনার প্লেসেন্টা তো বুঝেন যে প্রত্যেকটা মায়ের বেবির সাথে একটা প্লেসেন্টা থাকে, একটা ইয়ে থাকে, জল বা ইয়ে থাকে। প্লেসেন্টাটা বেবির সাথে আসে নাই। ওকে।
না আসার কারণে এটা তখন শুনেছি, আমি এখন জানি না হোয়াট ইজ দ্য সায়েন্টিফিক থিংস, বাট আই শুড নিড টু ফাইন্ড আউট অ্যান্ড ইনসাইড অফ ইট অ্যাজ পার ইউর ল্যাঙ্গুয়েজ যে আসলে এটা কি। প্লেসেন্টাটা তখন আসে নাই, শুনলাম তখন প্লেসেন্টাটা নাকি উপরের দিকে উঠতে থাকে, যখন ইটস কাম টু দ্য কলিজার কাছাকাছি আসে তখন নাকি ওই ওমেন বা ওই মম মারা যান। তখন প্রায় 7-8 ঘন্টা পর্যন্ত আমার মা খুব অসুস্থ ছিলেন, ছিলেন, বিভিন্ন জায়গা থেকে দায়ীদের ডাকা হলো করতে, এটাকে প্লেসেন্টাকে বের করার জন্য, কিন্তু পারছিল না। আমার ওই কাহিনীটা এই বাল্যকালের বা এখনো মনে আছে যদ্দূর আপনি যেহেতু বললেন যে একদম প্রথম থেকে, ওই দিন আই ওয়াজ লিটারালি ক্রাইং যে আই এম গনা লুজ মাই মম this moment, so who will take care me? The way I'm talking now, that was not that kind of expression. The people said to me, মানে আমি অনেকেই বলেছে যে তুমি সারাদিন কাঁদতেছিলা তোমার মার এটা শুনে, এবং আমরা খুব অবাক হয়েছিলাম যে এরকম একটা শিশু কাঁদছে কেন। তো somehow I have come to know যে হয়তো আমার মা মারা যাবে, এই জন্য আমি কাঁদতেছিলাম। বাট থ্যাঙ্কস টু গড যে ইন দ্য ইভিনিং জানতে পারলাম যে আমার মার প্লেসেন্টাটা বের হয়ে গেছে, স্টেবল হয়ে গেছে। সেফ। আচ্ছা, ওকে। দ্যাট ইজ দ্য সেকেন্ড ইভেন্ট ইন মাই লাইফ, ইন মাই আর্লি লাইফ হুইচ আই ক্যান রিকল। অ্যান্ড থার্ড ইভেন্ট, আমরা অনেক সময় চিল্লাচিল্লি করি, আমি অনেক সময় বলি, আর অনেক সময় আমরা চিন্তা চেতনার মধ্যে থাকি যে আমরা অ্যাপার্ট করতে চাই, ডিভাইড করতে চাই, হু ইজ ফ্রিডম ফাইটার, হু ইজ নট। আমার এই প্রশ্নগুলি অনেক সময় আসে যে আমরা এই স্বাধীনতার যুদ্ধে কারা আমরা ফ্রিডম ফাইটার ছিলাম, কারা ছিলাম না। এই ডেফিনেশনটা আমার কাছে অনেক সময় জটিলতার সৃষ্টি করে। তখন আমি ওই সময়কার কিছু স্মৃতি আমার মনে আছে, তখন আই এম অ্যাট দ্য এজ অফ 6 or 7। তখন কি হতো, আমাদের গ্রামটা মুক্তিযোদ্ধা সমৃদ্ধ একটা গ্রাম ছিল, মুক্তিযুদ্ধের ক্যাম্প ছিল কুমিল্লা জেলার মুরাদনগর থানার পীরকাশিমপুর গ্রামে। তো মুক্তিযোদ্ধারা তখন ফ্রিডম ফাইটারদেরকে তখন আমি দেখেছি যে তাদের কন্ট্রিবিউশন, তাদের এক্সাইটমেন্ট এবং তাদের মেন্টাল স্ট্রেংথ বাংলাদেশকে স্বাধীন করার। দেখতো যে তারা হয়তো 10 কিলোমিটার 8 কিলোমিটার হেঁটে আমাদের গ্রামে আসতো টু টেক ট্রেনিং। রাত্রে শেষ রাতের দিকে তাদের খাওয়া দাওয়ার কিছু থাকতো না, কোথায় গিয়ে খাবে। তো আমার গ্র্যান্ডপা, আমার দাদা খুব বুদ্ধিমান লোক ছিল, তখন আমার দাদিকে বলতেন তুমি সবসময় পাতিলে ভাত রাখবা আর শুটকির ভর্তা রাখবা, আর ভাত যদি যখন দেখবে যে ভাতগুলি নষ্ট হয়ে যাচ্ছে তখন তুমি ওটা পানি দিয়ে রাখবা, পান্তা ভাত থাকবে। তো আমি সেভারাল নাইট, মানে এট দ্য লেট নাইট, ইভেন ইন দ্য আর্লি মর্নিংয়ে আমরা দেখেছি যে মুক্তিযোদ্ধারা আসতো, তারা বুঝে গেছে, দাদাকে দাদাই ডাকতো যে দাদা আমরা কিন্তু ক্ষুধার্ত, বৈশা পর পেঁয়াজ আছে, মরিচ আছে, শুটকির ভর্তা আছে, পান্তা ভাত আছে, আর যদি ঘরে কিছু থেকে থাকলো, আর তোরা যদি কিছুক্ষণ ওয়েট করতে পারো তাইলে আমি মুরগি টুরগি জব করতে পারি। দাদা এটা সময় নাই। এট দ্যাট টাইম আমরা তখন ওই দৌড়ে আমি নিয়ে পাতিল দিতাম, শুকনো মরিচ নিয়ে দিতাম, কাঁচা মরিচ নিয়ে দিতাম। তখন আমি নিজের প্রশ্ন করি যে আমার তো বয়স ছিল না, আমার জন্য না, এরকম তো অনেকেই ছিল, অনেকে আছে যারা শিশু বয়সে, কিশোর বয়সে পার্টিসিপেট করেছিলেন কোনো না কোনো ভাবে পার্টিসিপেট। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এবং তাদেরকে কি আমরা মুক্তিযুদ্ধ বলবো? অবশ্যই বলবো। আচ্ছা, যদি বলি তারা কিন্তু আসলে ডিউ টু দ্য এজ ব্যারিয়ার তারা কিন্তু সার্টিফিকেট পায়, ডিউ টু দ্য সিস্টেম, কিন্তু সার্টিফিকেট কিন্তু ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো দ্য পিপল হু আর ইনভলভ, who help the people, who help the fighter, and who help the management এই বাংলাদেশটাকে স্বাধীন করার জন্য। ডেফিনেটলি। 1 2 নম্বর ছিল আরো কতগুলি নীরব লোক ছিল। যেমন আরেকটা ঘটনা বলি, ওয়ান ফ্রাইডে, এগুলি আমার একদম কিশোর জীবনের ছোটকালের ঘটনা। ফ্রাইডেতে সাধারণত গ্রামের মানুষ বেশিরভাগই জুম্মা নামাজে যায়। জুম্মা নামাজের মাঝখানে হই হই একটা শব্দ হইল, হুররে করে শব্দ হইল। আমার মামা তখন ইন্টারমিডিয়েটে পড়তেন, মামা সহ সবাই জুম্মা নামাজ অর্ধেক ছেড়ে, some kinds of young people with high tenacity, with high kinds of patriotism in their mind, তারা হুররে করে আল্লাহু আকবার করে ইয়ে করলো। কারণটা কি, somehow they have got the message, হিয়ারে মেরে ফেলছে। আচ্ছা, the kind of attraction and kind of attachment and affinity, এবং এটা দেখা দেখি
বলতে গেলে জুম্মা নামাজটাই পুরোপুরি হয়নি, অনেক মানুষ বেরিয়ে গেল, ইয়ে করলো, কি সে মরছে কিনা, ইয়া মরছে কিনা, মরলে মনে ইয়া হইলো। তা আমি বলতে চাচ্ছি তখন আমি দেখেছি আমার মানে কিশোর বয়সে স্বাধীনতার জন্য আমরা কত পাগল ছিলাম, ক্রেজি ছিলাম, প্যাট্রিয়টিজমটা কত প্রখর ছিল। এখন আমি আমাকে প্রশ্ন করি, আমি মাঝে মাঝে আমার পরিচিত জনকে, পরিচিত সমমনার মানুষকে বলি যে উই ওয়ার বিকেম সো ক্রেজি টু মেক দ্য কান্ট্রি ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু স্বাধীনতা রক্ষা করার জন্য আমরা আসলে কতটুকু কাজ করতেছি? ভেরি ভ্যালিড পয়েন্ট। আমরা কি আসলে স্বাধীনতা রক্ষার জন্য কাজ করতেছি? যদিও একটা প্রবাদ আছে যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা বেশি কঠিন। এটা বলি একটা কথা। আরেকটা খুব খারাপ কথা বলি, রাজাকার নিয়ে আমরা কথা বলি, উই হেট দেম ডেফিনেটলি, কিন্তু আমাদেরকে উই নিড টু ডিভাইড, উই নিড টু থিঙ্ক, উই নিড টু রিডিফাইন, যে যখন ৭১-এ যারা আমাদের বিপক্ষে লড়েছে ডেফিনেটলি তারা রাজাকার, ডেফিনেটলি। কিন্তু আজকে স্বাধীন বাংলাদেশে যারা বাংলাদেশের বিপক্ষে, বাংলাদেশের উন্নয়নের বিপক্ষে, বাংলাদেশের সামাজিক কাঠামো উন্নয়নের বিরুদ্ধে, বাংলাদেশের জনগণের মানসিকতা, মনন, নম্রতা, ভদ্রতা বা শিষ্টাচার বা কালচার, এটার বিরুদ্ধে যারা নাকি আজকে কাজ করছে, তাদেরকে কি আমরা রাজাকার বলবো না, নাকি বড় রাজাকার বলবো? এটা আমার মধ্যে অনেক বড় প্রশ্ন আসলে। কারণ তারাই তো বেরিয়ার এই স্বাধীন বাংলাদেশের স্বাধীনতাকে অটুট রাখার জন্য, মানে স্বাধীনতা রক্ষা করা যে কঠিন কাজটা, এই কাজটাকে তারা কঠিন করে দিচ্ছে। একদম। তো আপনাদের এই সিটি টিভির মাধ্যমে বা আপনার মাধ্যমে আপনাকে অনেকদিন পরে পেয়েছি না, আমি প্রথম আপনাকে পেলাম। আই এম ভেরি এক্সাইটেড, অভিভূত যে আপনার মতো একজন লোক আমি পেয়েছি, যার জন্য আমার মনে হয় কথা একটু ভালো হচ্ছে কিনা খারাপ হচ্ছে জানি না, তবে ভালো খারাপ বড় কথা না, বড় কথাটা হচ্ছে যে আমি যেটা সত্য সেটাই বলছি, এবং সেটাই আমি যেটা ফিল করতেছি, আমি যেটা আপনি ইনসাইটের কথা বলছেন, আমার মনের গভীরে যে জিনিসগুলি আছে, এই জিনিসগুলি বলছি, না বলা কথাগুলো আজকে আমরা আমাদের চিন্তা করা উচিত, যে আজকে তাদেরকে বুঝাই দেওয়া উচিত যে এই তোমরা দেশের উন্নয়নের বাধা দানকারী, ব্যারিয়ার ক্রিয়েট করছো, তোমরা কিন্তু স্বাধীনতা বিরোধীর মতো একটা গোষ্ঠী, তারা নব্য যুগের গোষ্ঠী, এবং ইউ নিড টু বি কেয়ারফুল, ইউ নিড নট টু ডু সামথিং লাইক দ্যাট। এটা কিন্তু আমরা এই বর্তমান প্রজন্ম মানবে না। এক, ২ নম্বর হলো ভাই, আমি যেটা মনে করি, যেমন দেখেন তরুণদেরকে আমরা শিক্ষা দেই যে ইয়েস, যে যারা স্বাধীনতার বিরোধী ছিল তাদেরকে ঘৃণা করো, ইয়েস, আমরা কিন্তু এটা দেওয়া উচিত, কিন্তু তাদের সাথে সাথে তরুণদেরকে উজ্জীবিত করা উচিত। একদম 100%। আমি একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল একটু যেতে চাচ্ছি, প্লিজ। সেটা হচ্ছে যে আমরা আপনার এই যে বর্ণাঢ্য ক্যারিয়ার যেটা আছে, সেটা একটু ইন আ নাটশেল একটু শর্ট করে যদি জানতে চাই যে কিভাবে একজন জামান সাহেব তৈরি হলো, শামসুজ্জামান তৈরি হলো। থ্যাংক ইউ। আমি তাহলে কৈশোর কাল চলে গেল, তারপরে যখন বাংলাদেশ স্বাধীন হলো, তখন আমি ক্লাস 2-তে পড়ি এবং আমি অটো প্রমোশন পেলাম পরে সংক্ষেপে বলছি। তখন আমার বাবা মা বুঝতে পারলো যে আমার দাদা দাদি আমাকে খুব আদর করেন, সুতরাং এই আদরের মধ্যে আমার পড়ালেখা হবে না। তখন আব্বা চিন্তা করলো যে আমাকে ঢাকা শহরে নিয়ে যাবে। স্বাধীনতার 16 দিন পরে ঢাকা শহরে এসে স্বাধীনতার অনেক চিহ্ন স্বাধীন করতে গিয়ে আমাদের সৈনিকেরা, আমাদের মুক্তিযোদ্ধারা, আমাদের আপামর জনতা কত কষ্ট করেছে, বুমবিংয়ের অনেক চিত্র দেখেছি, দেখেছি। ওটা দেখে আমি অনেকটা উজ্জীবিত হয়েছি এবং আমি খুব অনেক সময় মর্মাহত হয়েছি। অনেক সময় চিন্তা করেছি যে এই দেশটা স্বাধীন হওয়ার পরে আমরা কি সুবিধা পাবো, কি অসুবিধা পাবো। দেন আমাকে অটো প্রমোশন দেওয়া 3-তে ভর্তি করানোর কথা, আমি 3-তে ভর্তি হলাম, স্কুলে ভর্তি হলাম, আইসা আবার খুব ভালো রেজাল্ট করা শুরু করলাম। তখন আমি প্রাইমারি শেষ করলাম, হাই স্কুলে ভর্তি হলাম, ইন্টারমিডিয়েট টেকনিক্যাল কলেজ, যেটাকে এখন বলে বিজ্ঞান কলেজ। ওখান থেকে আমি এসএসসি এবং এইচএসসি পাস করি খুব ভালো রেজাল্টের সাথে। তারপরে আমি চিন্তা করলাম যে আমি ডাক্তার হব না, কী কারণে জানি আমাদের ফ্যামিলিতে একটা হয়েছে যে ডাক্তার হওয়া। তার একটা উত্তর পরে আমার মেজু ভাইটা দিয়েছে, সে অনেক বড় মাপের ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ার। তো ডাক্তার হব না, ইঞ্জিনিয়ার হব, আর না হলে এগ্রিকালচার অন্য কিছু হব যেটাতে সৎভাবে টাকা ইনকাম করা যায়। তো আমার একটা টার্গেট ছিল ইঞ্জিনিয়ার হব, আর না হলে ম্যাথমেটিক্সের টিচার হব, কারণ ম্যাথমেটিক্সের টিচাররা টিউশনি করে প্রচুর টাকা ইনকাম করে। তো অ্যাকর্ডিংলি আমি ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাই নাই, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে চান্স পাই নাই। আরেকটা ইচ্ছে ছিল যে ইউনিভার্সিটি ছাড়া পড়ব না আমি,
হোয়াই দ্য কালচার অফ ইউনিভার্সিটি ইজ ডিফারেন্ট। এটা হলো ডাইভার্সিফাই কালচার। এখান থেকে আমরা নিম্ন মধ্যবিত্ত ঘর থেকে এসেছি, হয়তো আমাদের লার্নিংয়ের দেখে শেখার যে একটা প্রসেস অফ লার্নিং, মেথড অফ লার্নিং, দ্যাট ইজ তো সেই চিন্তা করে তখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে বুয়েটে চান্স না পাওয়ার কারণে আমি অ্যাকর্ডিংলি গিয়ে ভর্তি হলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ম্যাথমেটিক্সে। আচ্ছা, এটার একটা কারণ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলাম ম্যাথমেটিক্সে, ভর্তি হয়নি। জাহাঙ্গীরনগর ভর্তি হলে 25 জন স্টুডেন্ট নেয়। তো আমি চিন্তা ওখান থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া সহজ। ফার্স্ট ক্লাস ফার্স্ট হইতে বলে ইউনিভার্সিটির প্রফেসর হয়ে যেতে পারবো, লেকচার হয়ে যেতে হইতে পারবো। 25 জনের মধ্যে 25 জনকে বিট দেওয়া মনে সহজ। ভর্তি হলাম জাহাঙ্গীরনগরে, ক্লাস করা শুরু করলাম। এগ্রিকালচার ইউনিভার্সিটিতে পরীক্ষা দিলাম, এগ্রিকালচার ইউনিভার্সিটিতে হইল পরে এখন আমার এক সিনিয়র ভাই ছিল, উনি আমাকে খুব মোটিভেট করতে থাকলো, না তুমি এগ্রিকালচার পড়ো, ম্যাথস পড়ো না। তখন আমার ফ্রেন্ড ছিল ফারুক, আসার দিন তখন জাহাঙ্গীরনগর ছেড়ে দিয়ে এগ্রিকালচার ইউনিভার্সিটিতে এগ্রিকালচার পড়লাম। এগ্রিকালচার পড়া ভর্তি হলাম। যেদিন আমি চলে আসি সেদিন ফারুক আমাকে ধরে কান্নাকাটি শুরু করলো, দোস্ত তুমি চলে যাবা। সেই ফারুক বিকেম ফার্স্ট বয় অফ ম্যাথ ডিপার্টমেন্ট আমার বেচের থেকে। সে পরে ইউনিভার্সিটি টিচার হইলো, চেয়ারম্যান হইলো, এখনও সে ভালো আছে। পরে আমি এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে পাশ করলাম। পাশ করার পরে আমি চিন্তা করলাম যে কি করব। আচ্ছা, তখন আমার চিন্তা হলো যে আমি ডেফিনেটলি, আমার ফ্রেন্ডরা সবাই চিন্তা করতেছিল যে তুমি ভালো রেজাল্ট করেছো যেহেতু তোমার তো রিসার্চে যাওয়ার কথা। আলটিমেটলি আমি হ্যাভ স্টার্টেড ডুইং রিসার্চ ইন আণবিক কৃষি গবেষণা ইনস্টিটিউট। আচ্ছা, ওকে, ময়মনসিংহে, রাইট। ওখানে মুগ ডাল নিয়ে কাজ করতে শুরু করলাম। শুরু করার পরে দেখলাম যে ঘরে খুব অভাব-অনটন বলতে ওই ধরনের অভাব-অনটন না, খাওয়া পড়ার না। দেখলাম যে আমরা 5 ভাই বোন, প্রত্যেকটা ভাই বোন ব্রিলিয়েন্ট, তো সুতরাং তাদেরকে যোগান দেওয়া, তাদেরকে প্রপার পড়ালেখার এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য টাকা দরকার। তখন আমি চিন্তা করলাম যে সরকারি চাকরিগুলোতে বেতন কম, এবং আমি তো অনেস্টলি তো এত পাবো না। তখন আমি চিন্তা করলাম যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি বেতনের কোম্পানি কোনটা। দেন আই হ্যাভ ফাউন্ড এ কোম্পানি দ্যাট ইজ ফাইজার ল্যাবরেটরিজ বাংলাদেশ লিমিটেড, ওষুধের কোম্পানি। আচ্ছা, আমি ফাইজারে গিয়ে জয়েন করি এই জন্য, তখন লিভার ব্রাদার্স, বিএটি এখন যে এটা সবচেয়ে বেশি বেতন দেয়, তারাও এত বেশি বেতন দিতেন না। আচ্ছা, ফাইজারকে ধরা হয়তো হাইয়েস্ট পেই কোম্পানি ইন বাংলাদেশ। ওকে, আচ্ছা। আমি উদাহরণটাও বলি, তখন 1650 টাকা স্কেল ছিল সরকারি কর্মকর্তার জন্য, সর্বসাকুল্যে তারা 2500-2600 টাকা বেতন পেত। আমি ফাইজারে জয়েন করি একদম ইনিশিয়ালি প্যাকেজে প্রায় 10,000 টাকা, এবং প্লাস সব মিলে 17-18,000 টাকা আমি পাই সেই সময়ে 1990-তে। ওকে, অনেক আগে। তখন আমি ওইখানে ফাইজারে জয়েন করলাম। ফাইজারে জয়েন করার পরে ফাইজারে আমি 3 বছর চাকরি করলাম। তখন ফাইজার ড্রাগ পলিসি হইল এরশাদ সরকারের আমলে। ড্রাগ পলিসিতে দ্যাট ইজ আই থিঙ্ক ওয়ান অফ দ্য গুড পলিসিস ডেভেলপমেন্ট ফর দ্য বাংলাদেশি ইন্ডাস্ট্রি। আমি অনেক টিভি চ্যানেলে অনেকবার, ইভেন অনেক ফোরামে বলেছি যে একটা পলিসি চেঞ্জ করতে পারে, যে দেশি কোম্পানিদেরকে ইন্সপায়ার করা, দেশি কোম্পানিদের উঠানো। ডিউলাক্সের আপনার পথ চলাটা? আচ্ছা, আমি যে ইন্ডাস্ট্রিতে কাজ করি, যখন ওটা ছেড়ে দিই, সেম ইন্ডাস্ট্রিতে ঢুকি না। আমি যখন এসিআই ছেড়ে দিই, আমাকে রাখার জন্য অনেক চেষ্টা করছে এসিআই। তারপরে আমি বলেছি যে আমি কথা দিলাম আমি সেম ইন্ডাস্ট্রিতে ঢুকবো না। আমি দেন আই হ্যাভ জয়েন ইন এ ড্রিঙ্কস ইন্ডাস্ট্রি, দ্যাট ইজ সফট ড্রিঙ্কস ইন্ডাস্ট্রি। ওখান থেকে আমি বলছি যে আমি আর সফট ড্রিঙ্কসের এখানে আসবো না, ওগুলিতে জয়েন করবো না। তখন আমি পেন্টসে জয়েন করলেন। আচ্ছা, রক্সি পেন্টসে জয়েন করলাম। রক্সি পেন্টসে এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে জয়েন করলাম। জয়েন করার পর রক্সি পেন্ট ওয়াজ দ্য নাম্বার 6 or 7 কোম্পানি। আমি তখন বললাম যে, এবং ইয়ের মধ্যে দেশি কোম্পানির মধ্যে ওরা 3 নম্বর, আর দেশি বিদেশি মিলে দেশি কোম্পানির মধ্যে 3 অথবা 4, দেশি বিদেশি কোম্পানির মধ্যে 6 অথবা 7। আমি জয়েন করে তখন আমি চিন্তা করলাম যে আমি দেশি কোম্পানিতে জয়েন করলাম, লেটস ট্রাই টু ডু সামথিং উইথ দ্য লোকাল ব্র্যান্ড অ্যান্ড লেটস ট্রাই টু ফাইট উইথ দ্য গ্লোবাল ব্র্যান্ড। তখন আই ওয়াজ ট্রাইং টু প্রিপেয়ার মাইসেলফ উইথ মাই টিম অ্যাজ ওয়েল এজ দ্য ম্যানেজমেন্ট। আমরা বিদেশি কোম্পানির সাথে আমরা ফাইট করবো এক সময়, বিকজ পাস্ট অফ দ্য ডেজ আই ফাইট হ্যাভিং মাই টিম অ্যান্ড উইথ মাই বস অল দোজ দ্য ফরেন এমএনসিস। তো সুতরাং আমি এটা করবো। তখন প্রথম আমি ওনাদেরকে বললাম যে ফার্স্ট অফ অল আই নিড টু বি দ্য মার্কেট লিডার অ্যামং দ্য অল ন্যাশনাল প্লেয়ার্স, দেন আই নিড টু প্রিপেয়ার টু ফাইট উইথ দ্য ইন্টারন্যাশনাল।
তো আমি 3 বছরের মাথায় আমি রক্সি পেইন্টস বিকেম দ্য মার্কেট লিডার অ্যামং দ্য লোকাল প্লেয়ারদের মধ্যে মার্কেট লিডার হওয়ার পর তখন 3-4 বছরের মধ্যেই হয়ে যাওয়ার পরে তখন আসলে বেসিক্যালি আমার প্রোডাকশন ক্যাপাসিটি নেই। আর এরপরে যে করব তখন আমি বিভিন্নভাবে চিন্তা করতে থাকলাম, বিভিন্ন ফ্যাক্টরি জায়গা খুঁজতে থাকলাম, করতে থাকলাম। আপনি জানেন যে অনেকগুলি আপনি যদি প্রজ অ্যান্ড কনসগুলি চিন্তা করেন, আপনি যদি প্রপার ওয়েতে কোনো জিনিস চিন্তা করতে থাকেন বাংলাদেশের প্রেক্ষাপটে, আসলে এটা একটা ডিফিকাল্ট জবই। তখন ফ্যাক্টরি নাই, এই নাই, ওই নাই, ওইটি করতে করতে তখন আমি লোকাল মার্কেট লিডার হওয়ার পরে দ্য কাইন্ড অফ এফোর্ট, দ্য কাইন্ড অফ টেকনিক্স অ্যান্ড স্ট্র্যাটেজিক দেওয়া উচিত, সেটা দেওয়ার আমার কোনো জায়গা ছিল না, বিকজ আই ডোন্ট হ্যাভ দ্য প্রোডাকশন ক্যাপাসিটি। তখন আমি ফ্যাক্টরি করার শুরু করলাম, একটা ফ্যাক্টরি করলাম বিসিকে, কাঁচপুর বিসিকে, এরপর আরেকটা ফ্যাক্টরি করলাম আপনার এই সোনারগাঁতেই। ফ্যাক্টরি করার পর যখন নাকি আমার প্রোডাকশন ক্যাপাসিটি বাড়লো, এটা আমার জন্য একটু বলাটাও খুব ডিফিকাল্ট যে আমি ওই কোম্পানিটা তখন ছেড়ে আসলাম। তখন আমার এই বস এই ডিউলাক্স পেন নিয়ে আসলো, এই আলমগীর সাহেব, ওনার সাথে আমি অনেক দিন যাবত আগে কাজ করেছি, অ্যারোমেটিক কসমেটিক্সে কাজ করেছি, এসিআইতে কাজ করেছি। উনি আসার পরে আমার বারবার বলতেছিল যে জামান তুমি আসলে এটা একটু ভালো হয়। আর ওখানেও দেখলাম যে দেশি কোম্পানিটা আমি ওনাদেরকে যেভাবে বলতেছিলাম যে এখন থেকে যদি আপনারা নাও ইফ ইউ ওয়ান্ট টু ফাইট উইথ দ্য এমএনসিস, তাহলে কিন্তু আপনার স্ট্র্যাটেজিক ডিরেকশনটা ইজ ডিফারেন্ট হবে। ওই ক্ষেত্রে একটু তাদের লিমিটেশনসও ছিল, তারা ওইভাবে চিন্তা করছিল কিনা, করছিল কিনা, সেই যাকে ওইটা দেখতে ঢুকতে চাই না। স্টিল আই হ্যাভ দ্য গুড ফিলিং ফর রক্সি পেইন্টস, অ্যান্ড তখন আমি রক্সি পেইন্ট ছাড়লাম এবং এখানে জয়েন করলাম ডিউলাক্সে জয়েন করলাম। এই জন্য এটাও আমি বলি, কারণটাও বলি, একটা বিদেশি কোম্পানি, এটাও গ্লোবালি নাম্বার 1 ছিল, এখন নাম্বার 3 এই কারণে যে আইসি ওদের একটা কেমিক্যালস ডিভিশন ছিল, কেমিক্যালস ডিভিশন বিক্রি করে ফেলছে। তো ইফ ইউ আস্ক মি, যদি আমাকে বলেন যে কেন আপনি তাহলে ডিউলাক্সে আসলেন, আসার বড় একটা কারণ এবং যেটা নাকি ফান্ডামেন্টাল রিজন ইজ দ্যাট যে এখানে বার্জার পেইন্টস, আমার বলা উচিত না এখানে একদম ওপেন যে বার্জার পেইন্ট অ্যাবসোলুট মার্কেট লিডার, অ্যাবসোলুট মার্কেটিং 60% মার্কেট লিড, তাদের মার্কেট শেয়ার। তা উইথ দ্য লোকাল ব্র্যান্ডস এটা খুব ডিফিকাল্ট টু ফাইট উইথ দেম। এবং বাংলাদেশে আরেকটা চিত্র, আমি মার্কেটের চিত্র আপনাকে বলি, যে বাংলাদেশে এমন একটা জায়গা যেখানে নাকি ব্র্যান্ড লয়্যালটিও খুব হাই। যেমন যারা লিড দেয়, তারা লিড দেয় উইথ মোর দেন 50%, 60%। ওয়ার্ল্ডের কোনো দেশ পাবেন না যেই দেশের মধ্যে একটা ব্র্যান্ড অর্ধেকের বেশি থাকে। এই ক্ষেত্রে সরকার অনেক সময় বিভিন্ন রকম ইম্পোজ করে, করে, সো দ্যাট এটাকে ইনক্লুসিভ গ্রোথ বলি, যে সবাই মিলে বড় হই। এই ইনক্লুসিভ গ্রোথের জায়গাটা, যেমন আমরা সবসময় বলি যে দারিদ্র দূরীকরণ, আমরা সবসময় বলি যে দারিদ্র দূরীকরণ করতে হলে প্রথম দারিদ্র দূরীকরণ কেন করা হয়, যে দরিদ্ররা যাতে আসলে ইমপ্রুভমেন্ট ঘটে, খালি ধনীরা ইমপ্রুভ করবে, দ্যাট ইজ নোন এজ ইনক্লুসিভ গ্রোথ। তো ইফ ইউ টক অ্যাবাউট দ্য ইনক্লুসিভ গ্রোথ অফ দ্য সোসাইটি, অফ দ্য কান্ট্রি, অফ দ্য ইকোনমি, তাইলে আপনার চিন্তা করতে হবে যে এইটাকে তাহলে কী করতে হবে। তাইলে বিভিন্ন দেশে আপনি যদি ডেভেলপ কান্ট্রিতে যান, খুব কম ব্র্যান্ডই পাবেন যাদের মার্কেট শেয়ার মোর দেন 50% ইজ লাইক দ্যাট। কিন্তু বাংলাদেশে আছে অনেক ব্র্যান্ডই আছে মোর দেন 70-75% আছে। যেমন আমাদের যে এসিআইতে আগে কাজ করে, এসিআইতে যাই, একটা বিদেশি ব্র্যান্ড নিয়ে কাজ করে দেখি যে এই মার্কেটের ডাইনামিক্সটাতে এটাতে কোনো চেঞ্জ করা যায় কি না। যদি আমাকে পরবর্তীতে বলেন যে আপনি তো 3-4 বছর যাবত এখানে কাজ করছেন, তাহলে কী করলেন, আসলে সবসময় আমার আরেকটা ইন্টারভিউ ছিল চ্যানেল আইতে। তো চ্যানেল আইতে ইন্টারভিউতে আমি অনেক কিছু বলতেছিলাম, তখন আমাকে অনেক প্রশ্ন করতেছিল যে কেন এই ব্র্যান্ডটা নিয়ে আসলেন, কেন এটাতে নিয়ে আসলেন। তখন আমি বলতেছিলাম যে প্রথম কথাটা হলো, পৃথিবীর একটা নাম্বার 1 ব্র্যান্ড বাংলাদেশে থাকবে না, এটা হইতে পারে না। এটা বাংলাদেশের জন্য তো প্রাইড হওয়া উচিত। এবং যেহেতু নাম্বার 1 ব্র্যান্ড বাংলাদেশে আসছে, আমরা যারা মার্কেটিয়ার আছি, আমরা যারা চিন্তা করি যে উই নিড টু
মার্কেটিংয়ের সংজ্ঞাতে যদি যাই, বেসিক সংজ্ঞাটি যদি যাই, মার্কেটিংয়ের বেসিক সংজ্ঞা হলো ইটস ইমপ্রুভ দ্য লাইফস্টাইল, ইমপ্রুভ দ্য স্ট্যান্ডার্ড অফ লাইফ। তো আপনি যদি পৃথিবীর নাম্বার 1 ব্র্যান্ডটাকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পারেন বা আনতে পারেন, প্রপারলি নার্সিং করতে পারেন, হোয়াট উইল হ্যাপেন, আদার যে ব্র্যান্ড আছে দে উইল ট্রাই টু ইমপ্রুভ দেমসেলফ, অ্যান্ড হোয়াট উইল হ্যাপেন, কনজিউমার উইল গেট এ বেটার প্রোডাক্ট আলটিমেটলি উইথ দ্য কম্পিটিটিভ প্রাইস। তো এই বার্জার আছে, রক্সি আছে, অনেক কোম্পানি আছে রঙের দুনিয়ায়। তো রঙের দুনিয়ায় আমার প্রশ্নটা হচ্ছে, আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে অন্য যে কোনো কোম্পানির থেকে ডিউলাক্স আমাদের রঙের ভিন্নতা কি, বা মানুষ কেন আকৃষ্ট হবে এই রঙের প্রতি বা এই কোম্পানির প্রতি? গুড, থ্যাংক ইউ। এটা আমার জন্য একটা ভালো প্রশ্ন করেছেন। প্রথম কথাটা হলো ডিউলাক্স হলো ব্র্যান্ড অ্যাক্রস দ্য গ্লোব, এটা হলো নাম্বার 1 ব্র্যান্ড ফর দ্য পেইন্টস। কোম্পানিটার নাম হলো একজোনোবেল। আলফ্রেড নোবেল, যিনি নোবেল দিয়েছেন, উনি এই কোম্পানিটার সাথে যুক্ত। আচ্ছা, ওকে। ওনার অর্গানাইজেশন যুক্ত। তো এই কোম্পানিটা ইজ ভেরি স্ট্রং ইন, এটাকে বলা হয় RDI, অনেকে বলে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, আর ওরা বলে রিসার্চ ডেভেলপমেন্ট অ্যান্ড ইনোভেশন। আই থেকে ইনোভেশন ওরা বলে, অনেকে বলে R&D, মোস্ট অফ দ্য কেস আপনি শুনবেন R&D, আর এটা বলে RDI, রিসার্চ ডেভেলপমেন্ট অ্যান্ড ইনোভেশনস। এবং তারা করবে রিসার্চ করবে, ডেভেলপ করবে, অ্যাজ ওয়েল এজ সাইড বাই সাইড দে উইল ইনোভেট। এটাকে বলা হয় ব্লু ওশান স্ট্র্যাটেজি, সামথিং নিউ। এবং দেখবেন যে তারা যেই প্রোডাক্টগুলি আনেন, আমাদের কিছু কিছু জিনিস আছে, যেমন আপনি হয়তো আমাদের নাম খুব বেশি ছড়ায় নাই, কিন্তু আপনি যদি কর্পোরেট সেক্টরে যান তাহলে ইউ উইল ফাইন্ড আস এ ভেরি স্ট্রং ব্র্যান্ড, দোজ হু নো অ্যাবাউট আওয়ার ব্র্যান্ড। যেমন যদি আপনি মেরিন সেক্টরে যান, গত 4 বছরের মধ্যে বড় বড় যে জাহাজগুলি, শিপগুলি বাংলাদেশে বিল্ড হয়েছে, তার মেজরিটি অফ দ্য শিপ হ্যাজ বিন পেইন্টেড বাই ডিউলাক্স। ওটাকে বলে IP, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। ওকে, IP ডিউলাক্স হলো ডেকোরেটিভের জন্য, IP হলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। এটা দ্বারা হচ্ছে। এবং আপনি যদি দেখেন এখন যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হচ্ছে, বড় বড় মেগা প্রজেক্ট যেগুলি আছে, মোস্ট অফ দ্য মেগা প্রজেক্টের সাথে আমরা জড়িত। কংগ্রাচুলেশনস। এবং থ্যাংক ইউ। এবং আমরা আমরা এখানে, আমি স্পেসিফিক্যালি প্রজেক্টগুলির নাম বলবো না, যেহেতু শেষ হইলে বলতাম, আমরা উই আর মোর ফোকাসড দেন দ্য ডেকোরেটিভ পেইন্ট থেকে, মোর ফোকাসড উইথ দ্য ইন্ডাস্ট্রিয়াল পেইন্টস। ওকে, বিকজ আপনি যদি মোরালি বলেন যে এটার আরেকটা কারণ হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারাল, আপনি আপনি বিজনেস করবেন, প্রফিট করবেন, তার সাথে সাথে কিন্তু আপনার একটা জিনিস থাকতে হবে, ইউ হ্যাভ স্পেন্ড সাম এফোর্ট, ইউ হ্যাভ গিভেন সাম এফোর্ট ফর দ্য ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, ফর দ্য টোটাল হোলিস্টিক ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি। হোয়াট আই ফিল, যদি আমার ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের মধ্যে যেমন মেট্রো রেলের কথা যদি বলেন, যদি বলেন পদ্মা ব্রিজের কথা যদি বলেন, যদি বলেন বিভিন্ন নিউক্লিয়ার ইয়েগুলি প্ল্যান্টসের কথাগুলি বলেন, মোস্ট অফ দ্য জায়গাতে আমার পরিচিতি আছে এবং চিনি আমাকে। যদি বলেন যে টানেল যেটা হচ্ছে চিটাগং থেকে আন্ডারপাস টানেল যেটা হচ্ছে, এগুলির কথা বলেন, দোজ আর দ্য ভেরি মেগা প্রজেক্ট। এগুলির মধ্যে যদি আপনার অ্যাটাচমেন্ট প্লাস আপনার কন্ট্রিবিউশন যদি থাকে, তাহলে ধরে নিতে হবে আপনিও এইসব ইমপ্রুভমেন্টের সাথে, ডেভেলপমেন্টের সঙ্গে কিছুটা কিছু হইলেও জড়িত এবং কন্ট্রিবিউট করেছেন, এবং এইটাই আপনার দেশ এবং জনগণের সেবা হয়ে গেল। এটা কেউ স্বীকার করলো বা না করলো, বাট আপনাকে কিন্তু প্রশ্ন করলে উত্তর পেয়ে যাবেন যে আপনি, দেবাশিস বাবু নিজে এটার সাথে যুক্ত ছিল, বা দেবাশিস বাবু নিজেকে নিজে প্রশ্ন করলে পারবে যে যেমন এখন আমাদের ইন্টারভিউ নিচ্ছেন, এখান থেকেও যদি আপনি খুব ভালো ভালো যেভাবে খুঁচিয়ে আমাকে প্রশ্ন করছেন, অনেক জিনিসগুলো আমার বেরিয়ে আসছে, এগুলি আমি নিজে চিন্তাও করি নাই যে এই কথাগুলি বলবো। তো এইটাও আপনার একটা কিন্তু অ্যাচিভমেন্ট, যে দ্য ওয়ে ইউ আর প্রুভিং মানে খোঁচা দিয়ে কথা বের করা, যে আমাকে প্রুভ করতেছে না, আমি কথা বের করছি। এগুলি দিয়ে যদি আমাদের বর্তমান প্রজন্ম বা ভবিষ্যৎ প্রজন্ম যদি কিছু শিখে উপকৃত হয়, অনেক উপকৃত হবে। দ্যাটস ফর শিওর। থ্যাংক ইউ সো মাচ স্যার, অনেক সময়। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, এবং হৃদয় নিংড়ানো ভালোবাসা যে আপনাকে পেলাম, আপনার মতো একটা গুণী শিল্পীকে পেলাম। এবং আপনাকেও বলবো যে আপনাদের এই শিল্প জগতে, আপনাদের এই জগৎটাকেও যেন আমাদের আরও উন্নতি হোক, আরও মোর ব্র্যান্ডেড হোক, যার ফলে যে ইন্টারন্যাশনালি যেন আমরা ভালো ভালো স্বীকৃতি পেতে পারি। নিশ্চয়ই। থ্যাংক ইউ স্যার, ভালো থাকবেন। প্রিয় দর্শক,
এই ছিল আমাদের আজকের গ্রো উইথ সিইও ব্রট টু ইউ বাই রানার আয়েশা ট্রাক। আগামী পর্বে আরও একজন অতিথি নিয়ে হাজির অবশ্য পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন, শুনতে থাকবেন সিটি এফএম 96।